এভরিওয়ান, আমি ডক্টর আতা মল্লিক। আমি আজ তোমাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ। তো আমি বহু বছর পর আবার এক ভিডিও দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত কারণে আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু আমার 4th সেমিস্টার স্টুডেন্টদের অনুরোধে আমি এই বিষয় চুজ করেছি। কারণ 4th সেমিস্টার অনার্সে মধ্যযুগের ইউরোপের যে বিষয় টপিকটা দেওয়া হয়েছে সেটার উপরে এককভাবে কোনো টেক্সট বুক পাওয়া সম্ভব নয়। বিভিন্ন ইংরেজি বই থেকে এক একটা টপিকের উপরে পড়ে আমাদের পড়াতে হয় তোমাদের। তো তাদের অনুরোধেই আমি এই বিষয়গুলির উপর ভিডিও দেব ঠিক করেছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাটেল অফ অ্যাড্রিয়ানোপল বা অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ। তো প্রথমেই যেটা আমাদের মনে হচ্ছে যে কি পড়বো এই বিষয়ের উপর, তো প্রথমে আমরা পড়বো যে যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল আর কখন হয়েছিল, দ্বিতীয়ত হোয়াই মানে এই যুদ্ধটা কেন হয়েছিল, এবং তৃতীয়ত ইম্প্যাক্ট বা এই যুদ্ধের প্রভাব রোমান সাম্রাজ্যের উপর কি হয়েছিল। তো প্রথমে কোশ্চেনে আমরা যদি আসি যে যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল এবং কি নিয়ে হয়েছিল, যেহেতু এটা মধ্যযুগের ইউরোপের ইতিহাস, রোমান সাম্রাজ্যের উপরে তার প্রভাব, ইউরোপের উপরে তার প্রভাব, এই বিষয়টার উপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যুদ্ধটা হয়েছিল রোমান সম্রাট ভ্যালেন্সের মধ্যে, ভ্যালেন্স এবং বিখ্যাত বর্বর উপজাতি, জার্মান বর্বর উপজাতি ভিজিগতদের মধ্যে। তোমরা জানো যে যখন রোমান সাম্রাজ্য যখন পতনোন্মুখ মানে পতন তাদের হচ্ছে, ঠিক সেই সময় বিভিন্ন বর্বর জাতি রোমান সাম্রাজ্যকে আক্রমণ করেছিল। এই ভিজিগতরাও তাদের মধ্যে একজন, এবং তাদের নেতা ফ্রিটিজন আর ভ্যালেন্সের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ কখন হয়েছিল না 378 খ্রিস্টাব্দের 9th অগস্ট এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল অ্যাড্রিয়ানোপলে, তাই জন্য এই যুদ্ধের নাম অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ। তো অ্যাড্রিয়ানোপলের বর্তমান নাম কি না এডিরনে। এটা কোথায় অবস্থিত না তুরস্কে। তো এই যে বিখ্যাত বর্বর উপজাতি, এরা যে রোমান সম্রাটকে পরাজিত করে, এটা এবং রোমান সম্রাটের মৃত্যুও হয়, ভ্যালেন্সের মৃত্যুও হয় এই যুদ্ধে। তো এটা বিশ্বের ইতিহাসে একটা সাড়া জাগানো ব্যাপার, এবং এটা একটা মানসিকভাবে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তো আমরা যদি দেখি এরা কি প্রথম আক্রমণ করেছে, মানে একেবারে প্রথমবারই আক্রমণ করে ভ্যালেন্সকে হারিয়ে দিল, তা কিন্তু নয়। গথরা বারবার রোমান সাম্রাজ্যকে আক্রমণ করেছে। অ্যাড্রিয়ানোপলের যুদ্ধের আগেও এদের ইতিহাস আছে যে এরা রোমান সাম্রাজ্যকে আক্রমণ করেছে। তো গথদের সম্পর্কে আমি বলে দিই যে গথদের আদি বাসস্থান হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া, এবং গথরা 3টে ভাগে বিভক্ত: ভিসিগথ, অস্ট্রোগথ এবং গেপিদে। এবং এরা এর আগেও বহুবার আক্রমণ করেছে, কিন্তু সবগুলো তো ওরকম ভাবে বলা সম্ভব নয়। তাও আমি উল্লেখযোগ্য যেগুলো সেগুলোকেই বলছি। যেমন 249 খ্রিস্টাব্দে গথরা দানিউব নদী পার হয়ে নিম্ন মোয়েসিয়ায় প্রবেশ করে এবং সম্রাট ডেসিয়াসের হাতে পরাজিত হয়ে থ্রেসে চলে যায়। বলা হয় যে এটাই সবচেয়ে বড় প্রথম বড় আক্রমণ ছিল, এবং শুধু ওদেরকে পরাজিত করে ওদের থ্রেসে চলে যেতে বাধ্য করেছিলেন তাই নয়, ডেসিয়াস এদের পিছু নেন, এবং পিছু নিলে তাড়িয়ে এদেরকে এখান থেকে বার করে দেবেন বলে এদের পিছু নিলে 250 খ্রিস্টাব্দে কিন্তু গথরা আবার প্রতি আক্রমণ করে এবং ডেসিয়াসকে পরাজিত করে। এরপরে আমরা দেখব যে 251 খ্রিস্টাব্দে ডেসিয়াসের যে সেনাপতি ভ্যালেরিয়ান গথদের বিরুদ্ধে প্রাথমিক সাফল্য লাভ করেছিল, কিন্তু তিনি যে যুদ্ধ ঘোষণা করলেন তাতে প্রাথমিকভাবে সাফল্য লাভ করলেও শেষে কিন্তু এই বর্বরদের আক্রমণের প্রচণ্ডতায় ডেসিয়াস এবং তার ছেলে দুজনেই কিন্তু পরাজিত হন এই যুদ্ধে।
এবং 300 যদি আমরা 253 দেখছি গথরা নানানভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে যুদ্ধটা আমরা দেখব সেটা হচ্ছে 268 খ্রিস্টাব্দে গথরা আবার কৃষ্ণ সাগর বরাবর আক্রমণ চালায়, এবং এক্ষেত্রে রোমান যে সেনাবাহিনীর সেনাপতি তিনি গ্যালিনাসের নেতৃত্বে আমরা দেখব যে রোমান সেনাবাহিনী মোয়েসিয়ায় নাইসের যুদ্ধে কিন্তু গথদের পরাজিত করেন। এবং এইখানেই আমরা দেখতে পাবো যে সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এদের বিরুদ্ধে, গ্যালিনাস তো এদের করেই ছিলেন, দ্বিতীয় ক্লডিয়াস এদের বিরুদ্ধে যথেষ্ট সফলতা লাভ করেছিলেন এবং গথদেরকে তিনি পরাজিত করেন। এবং তারপরেও আমরা দেখতে পাবো যে কিছু পরাজিত অরেলিয়াসও এই সময় বলকানে কিছুটা সাফল্য লাভ করেছিলেন, কিন্তু দ্বিতীয় ক্লডিয়াস বলকানে সাফল্য লাভ করলে তিনি কি করেছিলেন যে এদের পরাজিত গথদের রোমান স্বেচ্ছাসেবক বাহিনীতে নিয়োগ করেছিলেন। এবং কিছু গথ এই সময় থ্রেস, ম্যাসিডোনিয়া, মোয়েসিয়ায় রোমান উপনিবেশে নিজেদের বসতি স্থাপন করেছিল। এই জন্য ক্লডিয়াসকে উপাধি, মানে উনি ক্লডিয়াস গথিকাস ম্যাক্সিমাস উপাধি লাভ করেছিলেন। এটা তার একটা বিরাট বড় অর্জন যে তিনি ওদের পরাজিত করেছিলেন, শুধু তাই নয় উনি ওদেরকে কন্ট্রোলেও এনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মার্কাস অরেলিয়াস এদেরকে 276 খ্রিস্টাব্দে গল আর রাইন অঞ্চল থেকে এই গথ আর আলেমানিদের বিতাড়িত করেন। এখন এইটার যদি আমরা দেখি সরাসরি পূর্বের যে আক্রমণগুলো ছাড়াও ঠিক যে যুদ্ধে গথেদের হাতে রোমান সম্রাট পরাজিত হচ্ছে সেইখানে সমস্যাটা কোথার থেকে শুরু হয়েছিল। তো আমরা দেখব যে দেখো এই যে পশ্চিম রোমান সাম্রাজ্যের যে পতন ঘটছে এটার সবচেয়ে বড় ভূমিকা ছিল অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ, এবং 378 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। এটাকে অনেক সময় হাড্রিয়ানোপলের যুদ্ধ অনেকে বলা হয় হাড্রিয়ানোপল। এখন আমরা দেখেছি যে এর আগে ক্লডিয়াস আর অরেলিয়ানের সাথে নানান চুক্তি গথেদের হয়েছিল। তো সেখানে তাতে কি হচ্ছে, সেই চুক্তি অনুযায়ী অনেক গথই রোমান সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করতে পারত, রোমের পক্ষে লড়াই করতে পারত। অর্থাৎ এরা রোমান স্থায়ী সেনাবাহিনীতে অংশ নিতে পারতো না, কিন্তু যুদ্ধের প্রয়োজনে এদেরকে কাজে লাগানো হতো। যেহেতু এরা খুব দুর্ধর্ষ বর্বর জাতি ছিল, এরা যুদ্ধ করতে পারতো, তাই এদেরকে কাজে লাগানো হতো। এবং এর বদলে তাহলে ওদেরকে কি দেওয়া হবে না, এদেরকে বিভিন্ন উপহার, ভাতা, খাদ্যদ্রব্যের উপর ভর্তুকি এগুলো রোম দিত। তো এই যে ব্যবস্থা এটা প্রথম 332 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন প্রবর্তন করেন। এই জন্য গথরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। 337 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর দ্বিতীয় কনস্ট্যান্টিয়াস যখন সম্রাট হচ্ছেন তখনও কিন্তু গথদের তরফে তার সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল, কারণ তারা কনস্ট্যান্টাইনের যে পরিবার তার প্রতি তারা যথেষ্ট কি বলবো মানে শ্রদ্ধাশীল ছিল। তো গথরা এখানে একটা জিনিস আমার ক্লিয়ার করে দেওয়া উচিত যে গথরা কিন্তু কখনোই এরা রোমান প্রজা ছিল না। হ্যাঁ, এই জন্য তারা রোমকে কোনো ট্যাক্সও দিত না। তো এই যে তারা রোমের কোনো গভর্নরের আন্ডারেও তারা ছিল না, কিন্তু খাদ্যদ্রব্য, ভর্তুকি, নানান রকম উপহার, ভাতা এগুলো যে পেত এবং যুদ্ধ করতো, এইগুলোকে মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করতো। এবং পরিস্থিতিটা এমন হয়ে একটা সময় দাঁড়ালো যে রোম যদি এদের খাদ্যদ্রব্য সরবরাহ না করে বা কাজ না দেয় বা ভর্তুকি না দেয় তাহলে হয়তো এরা আর বেঁচে থাকতেই পারবে না। এবং এমনও তথ্য জানা যাচ্ছে যে কিছু কিছু
গথ যারা মানে রোমানদের সঙ্গে তাদের সম্পর্ক এতটাই ভালো হয়েছিল যে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। এখন এই যে যুদ্ধটা ঠিক এইরকম কেন যখন শুরু হলো আমরা বলছি, এর একটা কারণ রোমের অভ্যন্তরেই আমরা দেখতে পাচ্ছি। সেখানে কি হচ্ছে না, যখন কনস্ট্যান্টাইনের মৃত্যু হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এরা রোমান সেনা সেনেটের পরামর্শ না নিয়েই ভ্যালেন্টিনিয়ানকে সম্রাট নির্বাচন করছে। দ্বিতীয় কনস্ট্যান্টিয়াসের মৃত্যুর পর রোমান সেনারা সেনেটের পরামর্শ না নিয়েই ভ্যালেন্টিনিয়ানকে সম্রাট নির্বাচন করছে এবং ভ্যালেন্টিনিয়ান সাম্রাজ্যকে আবার দুই ভাগে ভাগ করে দিচ্ছে। পূর্ব দিকের সাম্রাজ্যের যে অধিকার সেটা তিনি তার নিজের ভাই ভ্যালেন্সকে দিয়ে দেন, অর্থাৎ পূর্ব দিকে রোমান সাম্রাজ্যের সম্রাট হলেন ভ্যালেন্স। এই জিনিসটা অনেকেই সে সময় মেনে নিতে পারেনি, যদিও সেনেটের তখন আর সেভাবে অস্তিত্ব ছিল না। কিন্তু প্রোকোপিয়াস নামে একজন সেনাপ্রধান ছিলেন, যিনি কনস্ট্যান্টাইনের পরিবারের সঙ্গে যার সম্পর্ক খুব ভালো ছিল এবং তার কনস্টান্টিনোপলের দায়িত্বও তার হাতে ছিল। তো তার মনে হলো যে এরা আমাকে দায়িত্ব দিল না, তো তখন সে প্রচন্ড বিদ্রোহ শুরু করলো, যে সে বোধহয় আশা করেছিল যে এই অংশের দায়িত্ব তাকেও দেয়া যেতে পারে। তো প্রচন্ড বিদ্রোহ শুরু করলো এবং গথরা, যারা কনস্ট্যান্টাইনের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল ছিল, তারা প্রোকোপিয়াসের বিদ্রোহে যোগদান করলো এবং তখন এটা একটা বড় আকার ধারণ করলো। ভ্যালেন্স তিনি দেখলেন তার বিরুদ্ধে গথ এবং প্রোকোপিয়াসের বিদ্রোহ হয়েছে, তিনি দানিউব নদী পার হয়ে গথদেরকে তিনি ধ্বংস করা শুরু করলেন। তিনি গথদের দৈনন্দিন খাদ্যদ্রব্যের যোগান বন্ধ করে দিলেন। বিদ্রোহী গথদের শাস্তি দেওয়ার জন্য তিনি তাদের ভর্তুকি দেওয়া বন্ধ করে দিলেন। ফলে গথদের জীবনযাত্রার মান অত্যন্ত নিচে নেমে গেল। এখন ঠিক এইরকম সময়ের কাছাকাছি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ শতাব্দীর কোনো একটা সময় হুনরা ভারত আক্রমণ, এই হুনরা যারা ভারত আক্রমণ করেছিল একটা সময়, তারা কিন্তু এই মধ্য এশিয়া পার করে কৃষ্ণ সাগর, মধ্য এশিয়া থেকে কৃষ্ণ সাগর পার করে ওই অংশে আক্রমণ করা, রোমান সাম্রাজ্যে আক্রমণ করা শুরু করলো। 373 খ্রিস্টাব্দে হুনরা অস্ট্রোগথদের যে অংশ যেখানে তারা বসবাস করত, যেখানে যে অংশটাতে তারা বসবাস করত, ইউক্রেন, সেই অংশ আক্রমণ চালালো। এখন ভিজিগতের যে অস্ট্রোগথ বা ভিজিগত, এরা যুদ্ধ করলো এদের সাথে, কিন্তু এরা যে মানে বীর ছিল না, যুদ্ধ করতে পারতো না তা না, কিন্তু হুনদের সঙ্গে তারা পেরে উঠলো না এবং তখন কিন্তু হুনরা এদের আক্রমণ করলে এই গথরা তখন রোমান সাম্রাজ্য, অনেক নেতা এদের মারা যায়, হাজার হাজার গথ ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে যায়। এইরূপ পরিস্থিতিতে তারা কি করলো, রোমের সীমান্ত প্রদেশ মুয়েসিয়ায় আশ্রয় প্রার্থনা করলো এবং ভ্যালেন্সও উদ্বাস্তুদের কে শান্তিপূর্ণ উপায়ে প্রবেশ করার অনুমতি দিলেন। এখানটায় তিনি যে খুব ইয়ে করলেন তা নয়, তিনি এদেরকে দিলেন, আচ্ছা ঠিক আছে যাও তোমরা এসো এরকম একটা বিপদের দিনে। কিন্তু যে তারা এসে রোমান সাম্রাজ্যে উঠলো, কিন্তু যে ত্রাণ শিবির, সেখানে কিন্তু উপযুক্ত পরিমাণে ত্রাণ ছিল না। প্রচুর ভিড় হয়ে গেল ত্রাণ শিবিরগুলোতে, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, তাদের খাদ্যদ্রব্য মানে যতজন উদ্বাস্তু এসছে সেই পরিমাণে খাদ্যদ্রব্য ছিল না, তারপরে তোমার ঠান্ডা ছিল, অস্বাস্থ্যকর পরিবেশের সঙ্গে আবার ঠান্ডার ব্যাপারটাও ছিল এখানে। দেখা যাচ্ছে যে তাদের অবস্থা এমন হয় যে তারা গথরা বলে যে এবার তারা সাম্রাজ্যের অন্দরে প্রবেশ করবে এবং তারা কি করলো,
ক্রমে মার্সিয়ানোপল নামে এক বৃহৎ শহরের দিকে অগ্রসর হতে থাকে। এটা এখন বর্তমানে বুলগেরিয়ায় অবস্থিত। কিন্তু এখানেও ঢুকে তারা দেখে এখানেও কোনো ত্রাণের ব্যবস্থা নেই। এবং ক্ষিপ্ত গথরা তখন ক্ষুধার জ্বালায় খাদ্য কিনতে গেল, যে কিনে খাবো। তো সেখানেও তাদেরকে বাধা দেয়া হলো। ক্রমেই তাতে সংঘাতের সূত্রপাত হলো এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি বিদ্রোহের জন্ম। তো রোমের যে সেনাপতি ছিলেন লিপিসিনাস, তিনি ভাবলেন এই বিদ্রোহকে তিনি খুব সহজেই দমন করে নেবেন, কিন্তু তিনি দমন করতে পারলেন না। এবং সেই সময়ই ভ্যালেন্স 9ই আগস্ট 378 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমন করতে এগিয়ে আসেন। কিন্তু এই বিদ্রোহ দমন করতে গিয়েই তিনি গথদের হাতে পরাজিত হন। তার একের পর এক সেনাবাহিনী পরাজিত হয় এবং শুধুমাত্র রোমান সেনাবাহিনী পরাজিত হয় তাই না, আমরা দেখব যে ভ্যালেন্সেরও প্রাণ যায়, মানে উনিও নিহত হন এই যুদ্ধে। এখন এই যে রোমের যে এই আদ্রিয়ানোপলের যুদ্ধে রোমের পরাজয় এবং ভ্যালেন্সের মৃত্যু, এটা প্রাচীন বিশ্বের কাছে একটা বিরাট মানসিক আঘাত। মানে এটা শুধু রোমের ইতিহাস না এবং ইউরোপের ইতিহাস না, বিশ্বের কাছে এটা একটা চূড়ান্ত মানসিক আঘাত যে রোমান সাম্রাজ্যের পতন হয়েছে এবং রোমান সম্রাট বর্বরদের আক্রমণে নিহত হয়েছেন। এবং বলতে গেলে এটা একটা যুগের পরিবর্তন, এক যুগ থেকে আর এক যুগে পরিবর্তন হচ্ছে। কারণ এটা অবভিয়াসলি এই সময় থেকে মধ্যযুগের সূচনা। অনেক ঐতিহাসিক বলছেন যে এখান থেকেই মধ্যযুগের সূচনা হচ্ছে। ঐতিহাসিক অ্যামিনাস মার্সেলিনাস তার বইতে বলছেন যে এই যুদ্ধের বর্ণনা দিয়েই যেন তিনি রোমান সাম্রাজ্যের ইতিহাস সমাপ্ত করছেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে এই যুদ্ধের পরে আর রোমান সাম্রাজ্যের অস্তিত্ব সেরকম ভাবে ছিল না, এবং বহু ঐতিহাসিকও এটাকে সমর্থন করেছেন। এটা একটা যুগ শেষ হয়ে আর একটা যুগের সূচনা হচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে এই যুদ্ধ মধ্যযুগের সূত্রপাত করেছিল, কারণ এখান থেকেই পশ্চিম রোমান সাম্রাজ্যের সমস্যার যে শুরু হয়, যা শেষ পর্যন্ত তার পতন ঘটায়। শুধু তা না, অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ আরো একটা কারণে গুরুত্বপূর্ণ, যেখানে রোমের যে পদাতিক বাহিনী তার বিরুদ্ধে ভিজিগত, অস্ট্রোগত এদের অশ্বারোহী বাহিনীর বিজয় লাভ হয়। কারণ আমরা জানি মধ্যযুগের যে যুদ্ধ ব্যবস্থা, মধ্যযুগের ইউরোপের যে যুদ্ধ ব্যবস্থা, সেই যুদ্ধ ব্যবস্থায় কিন্তু এই অশ্বারোহী বাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল। এবং আমরা দেখব যে হয়তো এই যুদ্ধ পরে আরো বেশ কিছুটা দিন, মানে 98 বছর, প্রায় 476 খ্রিস্টাব্দে পশ্চিমী রোমান সাম্রাজ্যের যে সম্রাট রোমুলাস অগস্টুলাস সিংহাসনচ্যুত হন এবং একেবারে খাতায় কলমে পশ্চিম রোমান সাম্রাজ্য শেষ হয়ে যায়, পতন ঘটে যায়। কিন্তু এটা যেন মনে হচ্ছে যে এটা যেন কোনো রকমে একটা ভগ্ন বাড়ি সে দাঁড়িয়ে আছে কোনো রকমে, তার ভেতরটা কিন্তু আগেই শেষ হয়ে গেছে। কারণ অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ প্রমাণ করে দিয়েছিল যে রোমান সাম্রাজ্যকে হারানো সম্ভব, রোমান সম্রাটকে পরাজিত করা সম্ভব। এই যুদ্ধের পরে মানে যখন রোমান সম্রাট পরাজিত হলেন, তারপরেও যে সম্রাট ছিলেন না তা না, অন্যান্য সম্রাটরা ছিলেন, কিন্তু বারবার বর্বরদের আক্রমণ বেড়ে যেতে থাকে। আমরা দেখব যে গল, স্পেন, আফ্রিকা, ইটালির বিভিন্ন জায়গায় বর্বর আক্রমণ হতে থাকে। এবং গথরাই 410 খ্রিস্টাব্দে আবার রোম আক্রমণ করেছিল। ভ্যান্ডালরা 455 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিল। এবং এটা যেন মনে হচ্ছে যে রোমুলাস অগস্টুলাসের সিংহাসনচ্যুত হওয়া এটা একটা অন্তিম পদক্ষেপ। এর আগেই, অনেক আগেই এই পতন শুরু হয়ে গেছিল। সম্রাট
476 খ্রিস্টাব্দ নাগাদ তার সমস্ত ক্ষমতা হারান এবং সম্রাট তখন সাম্রাজ্যও ভাগ হয়ে গেছে এবং একের পর এক উপনিবেশগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে রোমের, পশ্চিম রোমান সাম্রাজ্যে। এবং রোমান সাম্রাজ্যের পতন এতটাই অনিবার্য হয়ে গেছিল যে সম্রাটের উচ্ছেদ হলো কি হলো না এটা আর জনগণের কাছে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল না। আর্নল্ড মমিগালিয়ানো তার বিখ্যাত একটা বই লিখেছিলেন, এম্পায়ার্স সাইলেন্ট ফল। এই বইটা নামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে একটা সাম্রাজ্যের যেন নিঃশব্দে পতন ঘটছে। এই গ্রন্থে তিনি বলছেন যে 476 খ্রিস্টাব্দে রোমুলাস অগস্টুলাসের সিংহাসনচ্যুত হওয়া সেই সময় খুব কম মানুষেরই নজরে এসেছিল। আসল পতন তো আগেই ঘটে গেছে, বর্বরদের হাতে রোমান সাম্রাজ্যের পতন। এখন আমি আমার সাধ্যমতো তোমাদেরকে এই বিষয়ে পড়ালাম, বোঝানোর চেষ্টা করলাম। এই ভিডিওটির শেষে আমি কতগুলো বইয়ের নাম বলবো, সে সঙ্গে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে আমি চেষ্টা করেছি এখানে তোমাদের একটা যথাসম্ভব হ্যান্ড আউট দেওয়ার। আমি এটাকে বক্সে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি কতগুলো বইয়ের নাম বললাম। এই যে বইটা টেম্পলার লয়্যালটি, দ্য ব্যাটেল অফ অ্যাড্রিয়ানোপল। অ্যাকচুয়ালি অ্যাড্রিয়ানোপলের উপরে 3টে ভালো বই আমরা পাচ্ছি। আর একটা আমরা বারবারা আলেকজান্ডার বই পাচ্ছি, দ্য ডে অফ দ্য বারবারিয়ান্স। আর এই বইটাও খুব ভালো, গথ ক্রাশ রোমস রিলিজিয়ান্স। এই বইটাও অত্যন্ত ভালো। তোমরা ইন্টারনেটে এই বইগুলো সার্চ করে দেখতে পারো, যদিও বইগুলো ইংলিশে, কিন্তু একবার সার্চ করে দেখতে পারো। অনেক সময় কিন্ডেল এডিশনও পাওয়া যায়, তোমরা সেটা পড়তে পারো। আর এখান থেকে যে কোশ্চেন তোমাদের আসতে পারে, এখানে দুরকম কোশ্চেন হতে পারে। আমি যে পুরো টপিকটা পড়ালাম তার মধ্যে থেকে আমরা দেখতে পাবো যে এখানে কোশ্চেন হতে পারে রোমান সাম্রাজ্যের পতনে অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অথবা রোমের ইতিহাসে অ্যাড্রিয়ানোপলের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি ভিউ এবং সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে কন্টেন্টটি। থ্যাংক ইউ।